রাজ্যটা আজ উলঙ্গ রাজার দেশ। হয়তোবা রানীর বেশ, পারিষদরা আজ উলঙ্গ মদে মত্ত। শিশুটি হয়তো গেছে মরে, নতুবা মেরুদণ্ড নেই শক্ত। যাই হোক, আজ নীরেন্দ্রনাথ চক্রবর্তীর উলঙ্গ রাজা কবিতা নিয়ে আলোচনা করব। কবি সম্পর্কে আজ বেশি কথা বলবো না। নীরেন্দ্রনাথ চক্রবর্তীকে সাহিত্য জগতের হয়তো সকলেই চেনেন। তার বিখ্যাত কবিতা উলঙ্গ রাজা তৎকালীন সামন্ততান্ত্রিক জমিদার জমিদারদের বিরুদ্ধে তীব্র শব্দাস্ত্র প্রয়োগ করেছিলেন এই উলঙ্গ রাজা কবিতার মধ্য দিয়ে। যাই হোক, কবিতার আলোচনায় আসা যাক। আজ কবিতাটি সম্পূর্ণ পাঠ করব না, কবিতাটি সকলেই জানেন। আজ সরাসরি আলোচনাতে যাব। নমস্কার, কবিতার ডিএনএ বিশ্লেষণে আমি কার্তিক, আপনারা দেখছেন সাহিত্যের আনাচ কানাচে। সবাই দেখছে যে রাজা উলঙ্গ, তবুও সবাই হাততালি দিচ্ছে, সবাই চেঁচিয়ে বলছে সাবাস সাবাস। কারো মনে সংস্কার, কারো মনে ভয়। কেউ বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে, কেউ বা পরান্নভোজী, কেউ কৃপাপ্রার্থী, উমেদার, প্রবঞ্চক। কেউ ভাবছে রাজবস্ত্র সত্যিই অতীব সূক্ষ্ম, চোখে পড়ছে না তবুও, যদিও তবু আছে, অন্তত থাকাটা কিছু অসম্ভব নয়। আমাদের কারো মনে সংস্কার বা কারো মনে ভয়। তাই দেখছি হয়তো রাজা উলঙ্গ, তবুও ভোট আসে, আমরা হাতে তালি দিই, সবাই চেঁচিয়ে বলি সাবাস সাবাস, রাজা আবার রাজা হয়। আমাদের নিজেদের বুদ্ধি হয়তো আছে, নয়তো নেই। যদি থাকে হয়তো তা 500,000 টাকার বিনিময়ে বন্ধক দিয়েছি অন্যের কাছে, কিংবা কারো হয়তো প্রভাবের ভয়ে। আমরা সাধারণ মানুষ রাজাকে উলঙ্গ দেখছি, হয়তো রাজবস্ত্র অতীব সূক্ষ্ম আমাদের চোখে পড়ছে না। আমরা তো জাতীয় মানবাধিকার কমিশন নই, যেখানে বলতে পারবো যে রাজ্যে আইনের শাসন নয়, শাসকের আইন চলছে। কেননা আমরা সাধারণ মানুষ। আমাদের মনে আসে হয়তোবা আইনের শাসনই চলছে, আমরা দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি না রাজা রাজবেশে সামনে উপস্থিত, তিনি উলঙ্গ নন। হয়তো আমাদের চোখে ধরা পড়ছে না। যাই হোক, গল্পটা সবাই জানে, কিন্তু সেই গল্পের ভিতরে শুধুই প্রশস্তি বাক্য উচ্চারক কিছু, আপাদমস্তক ভীতু, ফন্দিবাজ অথবা নির্বোধ স্তাবক ছিল না। একটি শিশুও ছিল, সত্যবাদী, সরল, সাহসী একটি শিশু। হয়তো সেই সময়ে এই সাহসী শিশুটা ছিল, জানি না এখন আছে কিনা। যারা কবি সাহিত্যিক, যারা বুদ্ধিজীবী, তারা তো বেঁচে আছে বলে মনে হয় না এই সময়ে। আমরা গল্পটা সবাই জানি, কিন্তু গল্পের ভিতরে আপাদমস্তক, প্রশস্তি বাক্য উচ্চারক, কিছু ফন্দিবাজ, যারা মুখপাত্র নামে পরিচিত। হয়তোবা আমরা অনেক সাধারণ মানুষও, আমরা হয়তো জানি না সবটা,
না জেনেও অনেক কথা বলি, অনেক প্রশস্তি বাক্য করে। আমাদের দোষ নয়, কারণ আমরা জানি না। কিন্তু কিছু ফন্দিবাজ মুখপাত্র তারা রাজাকে উলঙ্গ দেখার পরেও তিনি যে রাজবেশে মণি মাণিক্যের যে অলংকার পরিহিত এমন ভাবে তুলে ধরছেন, আমরা তাতে বিশ্বাস করছি। আমরা সাধারণ মানুষ, আমাদের চোখ অত দূর পর্যন্ত পৌঁছায় না, তাই তাদের বাক্যের উপরে ভরসা করা ছাড়া আমাদের আর উপায় নেই। যাই হোক, শিশুটি কোথায় গেল? কেউ কি কোথাও তাকে কোনো পাহাড়ের গোপন গুহায় লুকিয়ে রেখেছে? আমাদেরও কিন্তু এই একই প্রশ্ন। সেই শিশুটি, যে শিশু কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী দেখেছিলেন, সত্যবাদী, যে বলতে পারে রাজা তোর কাপড় কোথায়, সেই শিশুটি আজ কোথায়? তিনি কি আজ মরে গেছে? না কোনো পাহাড়ের গোপন গুহায় তাকে লুকিয়ে রাখা হয়েছে, নাকি সে পাথর ঘাস মাটি খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে কোনো দূর নির্জন নদীর ধারে, কিংবা কোনো প্রান্তরের গাছের ছায়ায়? কবির ভাষায় আমরা জানলাম, হয়তোবা আমাদের মনেও এই একই প্রশ্ন, হয়তোবা সেই শিশুটি ঘাস পাতা খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে, নতুবা কোনো গোপন গুহায় তাকে লুকিয়ে রাখা হয়েছে, কিংবা কোনো গাছের ছায়ায় সেই মৃদুমন্দ বাতাসে পাখিদের করতান শুনতে শুনতে সে ঘুমিয়ে পড়েছে। যাও, তাকে যেমন করেই হোক খুঁজে আনো। সে এসে একবারই এই উলঙ্গ রাজার সামনে নির্ভয়ে দাঁড়াক। সে এসে একবার এই হাততালির ঊর্ধ্বে গলা তুলে জিজ্ঞাসা করুক, রাজা তোর কাপড় কোথায়? আমাদেরও আজ একই প্রার্থনা, কবির মতন সেই একই প্রার্থনা আমাদের, যে সেই শিশুটি কোথায়? সেই শিশুটিকে খুঁজে আনো। কেউ যদি দেখো, তাকে খুঁজে আনো, খুঁজে এনে সেই রাজার সামনে এনে দাঁড় করাও, এবং সে নির্ভয়ে এসে বলুক, রাজা তোর কাপড় কোথায়? কবিতার আলোচনাটি আজকে লাইন ধরে ধরে বিশ্লেষণ করা হলো না। বিশ্লেষণ করার মতন সেভাবে আজ মানসিকভাবে প্রস্তুত নই। আজ যা দেখছি তাতে হতাশগ্রস্ত। কি বলবো বলুন? যে বিপ্লবীরা তাদের রক্ত দিয়ে দেশ স্বাধীন করলো, যে বিপ্লবীরা খেয়ে না খেয়ে তাদের প্রাণের বিনিময়ে এই দেশকে ইংরেজদের হাত থেকে মুক্ত করলো, আজ সেই ইংরেজদের হয়েই যেন গলা তুলছেন আমাদের রাজ্যের শাসক। তিনি বলছেন, ইংরেজদের সাথে আমার ইমোশনাল সম্পর্ক, ইমোশনাল এবং হিস্ট্রিক্যাল সম্পর্ক। কি বলবো বলুন? মানে ইংরেজরা এত বছর শাসন করেছে, সেটা তার কাছে বোধহয় গর্বের। তাহলে বিপ্লবীদের সিদ্ধান্ত কি ভুল ছিল? বিপ্লবীদের প্রাণ কি বৃথায় চলে গেল? তারা কি ভুল ছিল? ইংরেজদের হাত থেকে যে লড়াই তাদের, সেই লড়াই কি ভুল ছিল? হয়তো তাই। কিছু অযোগ্য চাকরি প্রার্থী, যাদের কাছ থেকে টাকা খেয়ে, টাকার বিনিময়ে
তাদেরকে চাকরি দিয়েছে। আজ সর্বোচ্চ ন্যায়ালয় সেই চাকরির নিয়োগ প্রক্রিয়াকে বাতিল করেছে। যোগ্য অযোগ্য এখন পর্যন্ত সঠিকভাবে বাছাই হয়নি, বাছাই করা সম্ভব নয়। হয়তোবা সম্ভব শাসকের সেই সদিচ্ছা হয়তো নেই, তার জন্যই হয়তো আজকে যারা যোগ্য, যারা দিনরাত পরিশ্রম করে পড়াশোনা করে যারা চাকরি পেয়েছে, তাদের চাকরিটাও চলে গেল। এই শাসক অযোগ্য না যোগ্য কি করে বুঝবো? শাসক হয়তো সবকিছু ঠিকই করছে, আমাদেরও চোখে হয়তো, আমরা সাধারণ মানুষ, আমাদের দৃষ্টিশক্তি হয়তো তত দূর পৌঁছাচ্ছে না। এই রাজ্যে আবার দেখুন ধর্মে ধর্মে বিভেদ। কেউ কারো ধর্মীয় পতাকা খুলছে, আবার কেউ কারো বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে। কেউ বা নিজের রাজ্যে নিজেই রিফিউজি। এই শাসককে উলঙ্গ বলার অধিকার আছে কি নেই সেইটাও বুঝতে পারছি না। যদি বলি নেই, রে রে করে একদল স্তাবকরা এসে গলা চেপে ধরবে। আবার যদি বলি শাসকের সব ঠিক আছে, সবকিছু আছে, তিনি উলঙ্গ নন, বিবেক, ভেতরের অন্তরাত্মা যেন আমার গলা টিপে ধরে। আজকের আলোচনা এই পর্যন্তই। ভালো লাগলে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।